উম, একটু চিন্তা করে দেখুন তো, যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকায় বা ধরুন চরম দারিদ্র্য পীড়িত কোনো দুর্গম অঞ্চলে যখন কোনো আন্তর্জাতিক সংস্থা ত্রাণ নিয়ে পৌঁছায়। হ্যাঁ, আমরা তো সেটাকে চরম মানবিকতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই দেখি, তাই না? রাইট, একদম। কিন্তু আম, যদি বলি এই যে ত্রাণের বাক্স বা ওষুধের প্যাকেটগুলো, এগুলো আসলে কোনো এক পরাশক্তির সুদূর প্রসারী সামরিক কৌশলেরই একটা অংশ। মানে সরাসরি সৈন্য বা ট্যাঙ্ক পাঠানোর চেয়ে এ ধরনের সাহায্য পাঠানোটা আসলে অনেক বেশি নিখুঁত একটা আক্রমণ হতে পারে। এক্স্যাক্টলি। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এরকমই কিছু অস্বস্তিকর চরম কৌতূহলোদ্দীপক প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করব। আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল কারিম শাওনের লেখা যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে বইয়ের একটি নির্দিষ্ট অংশ। হ্যাঁ, এবং এই অংশটি মূলত আমাদের চারপাশের অদৃশ্য ভূ-রাজনৈতিক দাবার চালগুলোকে ডিকোড করার একটা চেষ্টা। ঠিক। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব দরকার। এই বইটিতে আন্তর্জাতিক ভূরাজনীতি এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বেশ কিছু স্পর্শকাতর বিশ্লেষণ আছে। রাইট, বেশ কিছু সেন্সিটিভ দাবি করা হয়েছে সেখানে। হ্যাঁ, তো আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু কোনো বিশেষ মতাদর্শ বা রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষ নেওয়া নয়। আমরা কেবল বইয়ের লেন্সে দিয়ে লেখকের দৃষ্টিভঙ্গি থেকে বৈশ্বিক রাজনীতির এই চালগুলোকে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব। একদম। আর এই ডিকোড করার প্রক্রিয়াটা শুরু করতে হলে আমাদের প্রথমেই উপনিবেশবাদের যে প্রচলিত ধারণা আছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ওই যে ইতিহাস বইতে আমরা যেভাবে পড়েছি, এক দেশ আরেক দেশে সৈন্য পাঠালো, দখল করল, আর সম্পদ লুট করল। হ্যাঁ, ঠিক ওই জায়গাটা। আজকের পৃথিবীতে সেই দৃশ্যমান রণক্ষেত্রের ধারণাটা আসলে অনেকটাই সেকেলে হয়ে গেছে। বইটিটা অত্যন্ত জোরালোভাবে নব্য উপনিবেশবাদ বা নিওকলোনিয়ালিজম এর একটা কাঠামো দাঁড় করানো হয়েছে। নিওকলোনিয়ালিজম, আচ্ছা। হ্যাঁ, পরাশক্তিগুলো এখন খুব ভালোভাবে জানে যে সরাসরি শাসন করতে গেলে বিদ্রোহ হয়, প্রচুর অর্থের শ্রাদ্ধ হয়, আর বিশ্বমঞ্চে ইমেজ তো নষ্ট হয়। তাই তো, তার চেয়ে বরং কোনো জাতির মগজ দখল করাটা অনেক বেশি সাশ্রয়ী। এক্স্যাক্টলি, অনেক বেশি সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী। আচ্ছা, তো এই মগজ দখলের মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? বইয়ের আলোচনা থেকে আমার যেটা মনে হলো, চলুন বিষয়টা একটু খুলে বলি। হ্যাঁ, বলুন। বিষয়টা অনেকটা ভেন্ট্রিলোকিস্ট বা সেই জাদুকরদের মতো, যাদের হাতের পুতুল কথা বলে। জাদুকর থাকে অন্ধকারের মধ্যে, আর পুতুলটা স্টেজে দাঁড়িয়ে এমনভাবে কথা বলে যেন মনে হয় কণ্ঠস্বরটি তার নিজস্ব। হ্যাঁ, যেন সে সম্পূর্ণ স্বাধীন একটা সত্তা। রাইট। কিন্তু সুতোটা তো বাধা থাকে সেই জাদুকরের হাতে। এখানে পরাশক্তি হলো সেই জাদুঘর, আর বিভিন্ন দালাল বা এজেন্টরা হলো সেই পুতুল। খুব সুন্দর একটা অ্যানালজি দিয়েছেন। আর এই পুতুলদের নেটওয়ার্কটা কতটা গভীরে প্রথিত সেটা বিশ্লেষণ করতে গিয়ে লেখক এদের দুটো স্তরে ভাগ করেছেন। দুটো স্তর? হ্যাঁ, প্রথম স্তরটি হল স্থানীয় এজেন্ট। এরা সমাজেরই অংশ হতে পারে, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, শিক্ষক বা রাজনীতিবিদ। আমাদের চারপাশের মানুষজনই। একদম। এরা হয়তো নিজেরাও অনেক সময় পুরোপুরি বোঝে না যে তারা কিভাবে একটা বৃহত্তর এজেন্ডার অংশ হয়ে কাজ করছে, কিন্তু তাদের কার্যকলাপ শেষ পর্যন্ত বিদেশি প্রভুদের স্বার্থই রক্ষা করে। ওয়াও! তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল দ্বিতীয় স্তরটি, যাকে লেখক বলছেন আন্তর্জাতিক দালাল। এই তালিকায় তিনি আন্তর্জাতিক মিডিয়ার পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রেড ক্রস বা জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনকে রেখেছেন। ওয়েট, দাঁড়ান, এই জায়গাটিতে একটু থামা দরকার। কেন, কি হলো? অ্যামনেস্টি বা রেড ক্রসের মতো সংস্থাকে সরাসরি আন্তর্জাতিক দালাল বা বইয়ে যেটা বলা হয়েছে আনআর্মড মিলিটারি উইং, এটা বলা কি মারাত্মক একটা সরলীকরণ হয়ে গেল না? এরা তো সংঘাতপূর্ণ এলাকায় চিকিৎসা দেয়। হ্যাঁ, মানবাধিকার নিয়ে কাজ করে। প্রথম দৃষ্টিতে এটা চরম বাড়াবাড়ি মনে হওয়াটাই স্বাভাবিক। তাই তো মনে হচ্ছে। এদেরকে সামরিক বাহিনীর সমকক্ষ বলাটা একটু বেশি আক্রমণাত্মক দাবি। কিন্তু আসুন আমরা মেকানিজমটা একটু ভেঙে দেখি। সামরিক বাহিনীর মূল কাজ কি? শত্রু দেশের ভূখণ্ডে প্রবেশ করা, সেখানকার ম্যাপ বা তথ্য সংগ্রহ করা এবং নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, রাইট? ঠিক। লেখক ভেনিজুয়েলার একটি উদাহরণ দিয়ে এই জায়গাটি স্পষ্ট করেছেন। সেখানে সরকার বিরোধী প্রবল আন্দোলনের সময় পশ্চিমা বিশ্ব তো সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারছিল না। হ্যাঁ, আন্তর্জাতিক আইনের একটা ব্যাপার থাকে।
তো তখন তারা কি করল? তারা মানবিক সাহায্যের নামে এনজিওগুলোর মাধ্যমে ভেতরে ঢোকার চেষ্টা করল। কারণ এনজিওর আড়ালে তথ্য সংগ্রহ করা, সরকার বিরোধীদের গোপনে অর্থায়ন করা, এগুলো অনেক বেশি নিরাপদে করা যায়। ও আচ্ছা, মানে মানবিক সাহায্যের ধোঁয়া তুলে তারা এমন জায়গায় ঢুকে পড়ে যেখানে সৈন্য পাঠানো সম্ভব না। এক্স্যাক্টলি। পাহাড়ি অঞ্চলগুলোতে ধর্মান্তরিত করার যে দাবিগুলো ওঠে, সেগুলোর ক্ষেত্রেও একই কৌশল কাজ করে। এরপর সেখানে তারা দীর্ঘমেয়াদে এমন একটি জনগোষ্ঠী তৈরি করে যারা আদর্শবাদীভাবে তাদের প্রতি অনুগত থাকবে। মাই গড। আচ্ছা, তার মানে বিষয়টা হলো সরাসরি গুলি না ছুড়ে তারা এমন একটা ইকোসিস্টেম তৈরি করছে যেখানে ওই দেশের ভেতরেই একটা বড় অংশ তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। একদম তাই। কিন্তু এই সফট পাওয়ার তো আর সবসময় একা কাজ করতে পারে না। মানে যখনই নরম কৌশলে কাজ হয় না, তখন নিশ্চয়ই তাদের হার্ড পাওয়ার বা সরাসরি চাপ প্রয়োগের কোনো রাস্তা খোলা রাখতে হয়। হ্যাঁ, আর এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কারণ এই হার্ড পাওয়ারের উত্তরটা লুকিয়ে আছে আমাদের সীমান্তগুলোতে। রাইট। বইটিতে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের বিশাল দুর্গম পাহাড়ি এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোকে এক একটি বারুদের স্তূপ হিসেবে দেখানো হয়েছে। বারুদের স্তূপ বলাটা আক্ষরিক অর্থেই খুব প্রাসঙ্গিক, কারণ এই দুর্গম অঞ্চলগুলোতে অসংখ্য সশস্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে। যেমন ধরুন বাংলাদেশের জেএসএস, ইউপিডিএফ, কেএনএফ। হ্যাঁ, আর মিয়ানমারে আরাকান আর্মি বা KIA, ভারতে উলফা, NSCN, এরা তো বছরের পর বছর ধরে টিকে আছে। এখন প্রশ্ন হলো, এত গহীন জঙ্গলে রাষ্ট্রের বিশাল সামরিক বাহিনীর চোখের আড়ালে এরা এত অত্যাধুনিক অস্ত্র বা প্রশিক্ষণ আর অর্থ পাচ্ছে কোথা থেকে? সেটাই তো আসল রহস্য। এরা তো আর জঙ্গলের ভেটো অস্ত্র কারখানা খুলে বসেনি। তার মানে নিজেদের সামরিক বাহিনী পাঠানোর বদলে পরাশক্তিগুলো মূলত অন্যের উঠোনে বিশৃঙ্খলা জিয়ে রাখে। হ্যাঁ এই গোষ্ঠীগুলোর টিকে থাকার পেছনে পরাশক্তিগুলোর ইন্ধন আছে। হ্যাঁ, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো লাভটা পুরোপুরি কৌশলগত। এই গোষ্ঠীগুলো হলো বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের নিখুঁত ঘুঁটি। ঘুঁটি মানে কিভাবে? ধরুন, চীন, যুক্তরাষ্ট্র বা ভারতের মতো শক্তিগুলো চায় যে এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ থাকুক। কিন্তু এখানকার কেন্দ্রীয় সরকারগুলো যদি তাদের কথা মতো না চলে, তখন কি হবে? তখন তারা প্রক্সি হিসেবে এদের ব্যবহার করবে। রাইট। লেখক এখানে জোগাম স্টেট বা জোগাম স্টেটের একটি স্বপ্নের কথা উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে ভারত ও মিয়ানমারের কিছু সশস্ত্র গোষ্ঠী মিলে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের অংশ নিয়ে বিশাল একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করছে। বাপরে, এটা তো ভয়াবহ ব্যাপার। পরাশক্তিগুলো এই ধরনের বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারাকে গোপনে ইন্ধন যোগায়। এর ফলে সীমান্ত সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকে। আর সরকারগুলোকে সবসময় একটা চাপের মধ্যে থাকতে হয়। বাধ্য হয়ে এই অস্থিরতা সামাল দিতে গিয়ে তারা সেই পরাশক্তিগুলোর কাছেই আবার সাহায্য চাইতে চায়। ঠিক তাই। বুঝতে পেরেছি। মানে প্রথমে আগুন লাগিয়ে দেওয়া, তারপর ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নেভানোর চুক্তিতে আবদ্ধ করা। অসাধারণ অ্যানালজি। ঠিক এটাই ঘটে। কিন্তু এই যে পরাশক্তিগুলো এত কাঠখড় পোড়াচ্ছে, এর চূড়ান্ত লক্ষ্যটা কি? নিশ্চয়ই শুধু একটা পাহাড়ি এলাকা দখল করা নয়। একদমই না। এর পেছনে একটা বিশাল বৈশ্বিক অর্থনীতির সমীকরণ আছে, যেখানে ইগল বনাম ড্রাগন, মানে যুক্তরাষ্ট্র আর চীনের সরাসরি সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক, ওই জায়গাটাতেই আমার কৌতূহল। এই পুরো রেষারেষির আসল কারণটা কি? কারণ হল বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের পতন এবং চীনের উত্থান। এই ভূ-রাজনৈতিক রেষারেষির আসল কেন্দ্রবিন্দু হল মার্কিন ডলার। আচ্ছা, ডি-ডলারাইজেশন বা ডলার খেদাও নীতি। রাইট। ব্রিক্স জোটের মাধ্যমে চীন ও রাশিয়া মার্কিন ডলারের একাধিপত্য ভাঙার চেষ্টা করছে। তারা বুঝতে পেরেছে যে ডলারের ওপর নির্ভর করলে যুক্তরাষ্ট্র যে কোনো দেশের অর্থনীতি স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে ধসিয়ে দিতে পারে। তাই তারা নিজেদের মুদ্রায় বাণিজ্য শুরু করেছে। আর এই বাণিজ্যের প্রসার ঘটাতেই তো চীনের সেই মেগা প্রজেক্ট ওয়ান বেল্ট ওয়ান রোড বা BRI। হ্যাঁ, প্রায় 4 থেকে 8 ট্রিলিয়ন ডলারের একটি বিশাল প্রকল্প। 147টি দেশ যুক্ত এতে। একে ম্যারিটাইম সিল্ক রোড বা স্ট্রিং অফ পার্লসও বলা হয়। মানে চীন মূলত বন্দর, হাইওয়ে আর রেল লাইনের মাধ্যমে সারা বিশ্বের বাণিজ্য পথ নিজেদের হাতের মুঠোয় নিতে চাইছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। তাদের কৌশলটা তো একটু অন্য রকম, তাই না?
এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। সামরিক শক্তিতে আধিপত্য বজায় রাখা বনাম অর্থনৈতিক অবকাঠামো দিয়ে বিশ্ব জয় করার কৌশল। রাইট। যুক্তরাষ্ট্র তো সামরিক পেশিশক্তির জোরেই আধিপত্য ধরে রাখতে চায়। একদম। সারা বিশ্বে তাদের প্রায় ৭৫০টির বেশি মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি রয়েছে। তারা নির্ভর করে তাদের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর ওপর। একটি বানাতেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। আর চীনের কৌশলটা হচ্ছে সস্তা শ্রম আর বিশাল বিনিয়োগ। হ্যাঁ, তারা সৈন্য না পাঠিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য বা ল্যাটিন আমেরিকায় হাজির হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে। তারা এমন অবকাঠামো বানিয়ে দিচ্ছে যার বিনিময়ে সেই দেশগুলোর অর্থনীতিকে নিজেদের সাথে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে। এই অর্থনৈতিক ফাঁদ বা ডিপ্লোমেসির বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। আর বইয়ের একটা তথ্য তো আমাকে রীতিমতো অবাক করেছে। ইসরায়েলের বিষয়টা? হ্যাঁ, আমরা তো জানি যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হল ইসরায়েল। কিন্তু লেখক বলছেন সেই ইসরায়েলও নাকি গোপনে চীনের সাথে প্রযুক্তি ও সামরিক চুক্তি করছে। এমনকি চীনের বিআরআই প্রজেক্টেও যুক্ত হচ্ছে। এটা কিভাবে সম্ভব? যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বসে তাদের মিত্র চীনের সাথে হাত মেলাচ্ছে। এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। ইসরায়েল বুঝতে পারছে যে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হতে যাচ্ছে চীন। তাই তারা একটা ঝুড়িতে সব ডিম রাখছে না। ঠিক। সামরিকভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করলেও অর্থনৈতিকভাবে তারা চীনের দিকে ঝুঁকছে। আচ্ছা, তাহলে এবার একটু আমাদের নিজেদের ভূখণ্ডে ফেরা যাক। এই যে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র আর চীনের স্নায়ুযুদ্ধ চলছে, এর মাঝে বাংলাদেশ কিভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর কারণটা কিন্তু পুরোপুরি ভৌগোলিক। মানে বইয়ের বিশ্লেষণ অনুযায়ী দেখলে মনে হয় বাংলাদেশ যেন একটা জিওপলিটিক্যাল বিঙ্গো বোর্ডের মাঝখানে সেই ঘরটা, যেটাতে সবাই নিজেদের সিলমোহর মারতে চায়। খুব সত্যি কথা। ম্যাপেবিতে তাকালেই দেখবেন বঙ্গোপসাগরের ওপর বাংলাদেশের অবস্থানটা কতটা কৌশলগত। চীনকে যদি এশিয়াতে আটকাতে হয় তবে যুক্তরাষ্ট্রের একটি মোক্ষম ঘাঁটি বা সুইটেবল ব্যাটল গ্রাউন্ড প্রয়োজন। আর বাংলাদেশ সেই আদর্শ জায়গা। হ্যাঁ, লেখক দাবি করেছেন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপকে নেভাল বেস এবং কক্সবাজার বিমানবন্দরকে এয়ার বেস হিসেবে ব্যবহার করতে চায়। মূল লক্ষ্য হল চীনের সম্ভাব্য নৌবাণিজ্য রুট বা মালাক্কা প্রণালীর দিকে নজর রাখা। এক্স্যাক্টলি। কিন্তু এখানে একটা বড় খটকা আছে। ভারত তো যুক্তরাষ্ট্রের অনেক বড় মিত্র, বিশেষ করে চীনকে কাউন্টার করার ক্ষেত্রে। তো যুক্তরাষ্ট্র তো ভারতের আন্দামান বা নিকোবর দ্বীপপুঞ্জেও ঘাঁটি করতে পারে। বাংলাদেশের ওপর এত চাপ কেন? এখানেই রয়েছে ভারতের এক অদ্ভুত সংকট। দেখুন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, ভারতের সমরাষ্ট্রের প্রায় ৬৫ থেকে ৭০% এখনও আসে রাশিয়া থেকে। ও আচ্ছা, মানে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের মিত্র হয়ে চীনের সাথে যুদ্ধে জড়াতে চায় না? রাইট। তারা যদি নিজেদের মাটিতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দেয় তবে রাশিয়া ক্ষুব্ধ হবে, আবার চীনের সাথেও সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হবে। এটা তো ভারতের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। তাই ভারত পরোক্ষভাবে চায় যুক্তরাষ্ট্র এশিয়াতে চীনকে কাউন্টার করুক, কিন্তু সেটা ভারতের মাটি থেকে নয়। মানে অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করার নীতি। বাংলাদেশ যদি সেই প্ল্যাটফর্মটা দেয়, ভারতের ভূখণ্ড নিরাপদ থাকল। একদম ঠিক। কিন্তু বাংলাদেশ তো এই ভাদে খুব একটা পা দেয়নি। বরং বাংলাদেশ চীনের ঋণে সাবমেরিন কিনেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, চীনের বিআরআই প্রজেক্টেও যুক্ত হয়েছে। পায়রা বন্দরের মতো কৌশলগত জায়গাগুলো চীনের স্ট্রিং অফ পার্লসের অংশ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এটা তো যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ের জন্যই একটা বড় মাথা ব্যথা। হ্যাঁ, আর যখনই আন্তর্জাতিক দাবার চালে কোনো দেশ এমনভাবে জড়িয়ে পড়ে, তখন তার সরাসরি প্রভাব এসে পড়ে সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর। আর ঠিক এই জায়গাটিতেই বইয়ের সবচেয়ে সংবেদনশীল অংশটি চলে আসে। আমি শ্রোতাদের আবারও মনে করিয়ে দিই, এই রাজনৈতিক বিশ্লেষণগুলো একান্তই বইয়ের লেখকের নিজস্ব দাবি। আমরা শুধু বইয়ের তথ্যের ভিত্তিতে আলোচনা করছি। অবশ্যই। বইটিতে দাবি করা হয়েছে ২০০৯ সালে আওয়ামী লীগ মূলত যুক্তরাষ্ট্র ও ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু পরবর্তীতে তারা টিকে থাকার জন্য চীনের দিকে ঝুঁকতে শুরু করে। এই জোট পরিবর্তনটা কেন হলো? আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তবে ২০১৩ সালের মে মাসে শাপলা চট্ট ট্র্যাজেডি এবং হেফাজতে ইসলামের উত্থানের দিকে তাকাতে হবে। আচ্ছা। লেখকের মতে শুরুতে
ধর্মনিরপেক্ষ ও নাস্তিক ব্লগারদের ইস্যুটি সামনে আসায় সাধারণ মুসলিমদের মধ্যে সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে প্রবল চাপ তৈরি করতে থাকে। তার মানে দেশের ভেতরে জনরোষ আর বাইরে পশ্চিমা বিশ্বের চাপ। হ্যাঁ, আর এই চাপ এড়াতেই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কৌশল পুরোপুরি বদলে ফেলে। তারা ইসলামপন্থী বক্তব্য দেওয়া শুরু করে, কওমি সনদের স্বীকৃতি দেয়। আর বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তারা চীনপন্থী একটি শক্তিশালী তৃতীয় পক্ষের দিকে হেলে পড়ে, যাদের প্রশাসন ও সামরিক বাহিনীতে বড় প্রভাব রয়েছে। কারণ চীনের তো মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা শুধু লজিস্টিক আর আর্থিক সাপোর্ট দেয়। এটাকে তো বলা যায় পিওর সার্ভাইভাল স্ট্র্যাটেজি। মানে দেশের অভ্যন্তরীণ রাজনীতি কেবল স্থানীয় নেতাদের ইচ্ছায় নয়, বরং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর চাপের সরাসরি প্রতিক্রিয়া হিসাবে রূপ নেয়। এটাই হলো এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতি কখনোই বিচ্ছিন্নভাবে কাজ করে না। সত্যি, এই যে আমরা শুরুতে এনজিওগুলোর মানবিক সাহায্যের কথা বললাম, তারপর পাহাড়ি অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী, বিশ্ব অর্থনীতির ডলারাইজেশন, মেরিটাইম সিল্ক রোড, এবং সবশেষে দেশের ভেতরের রাজনৈতিক পট পরিবর্তন। ওপর থেকে দেখতে এগুলোকে সম্পূর্ণ আলাদা মনে হলেও এরা সবাই আসলে একটি অদৃশ্য সুতোয় গাঁথা। সত্যি, এই বিশ্লেষণগুলো জানার পর প্রতিদিনের স্থানীয় সংবাদ বা রাজনৈতিক ঘটনাগুলো পড়ার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। মনে হয় সবই বৃহত্তর বৈশ্বিক দাবার চালের অংশ। একদমই তাই। তো এই গভীর আলোচনা শেষ করার আগে এমন একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, যা নিয়ে সবাই নিজেরা ভাবতে পারেন। যদি সত্যি মার্কিন ডলারের রাজত্ব একদিন পুরোপুরি শেষ হয়ে যায়, তবে কি বিশ্বজুড়ে নব্য উপনিবেশবাদের অবসান ঘটবে? নাকি নতুন কোনো পরাশক্তি এসে ঠিক একই কৌশলে নতুন কোনো সাম্রাজ্য গড়ে তুলবে? রাইট। একই এনজিও এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে মগজ দখলের এই অদৃশ্য লড়াই কি কখনো থামবে? এই প্রশ্নটিই থাকলো ভাবনার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।